আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ক্লাসগুলা কিরকম হচ্ছে আমি জানি না, আসলে তোমরা ক্লাসগুলা নিয়মিত মনে হয় করছো না। তোমরা একটু দেখো, চেষ্টা করো, যেহেতু পরিস্থিতির কারণে আমাদেরকে এভাবে ক্লাসগুলা করতে হচ্ছে। তো তোমরা ক্লাসগুলা করো, এভাবে করতে থাকো, হয়তো কোনো একদিন পরিস্থিতি ভালো হবে, আমরা আবার নিতে পারবো। তাহলে আমরা এতদিন পর্যন্ত প্রথম অধ্যায়ের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছিলাম। যে টপিকগুলো আলোচনা করেছি ওখান থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও আলোচনা করেছিলাম আমরা। তোমরা বইতে প্রশ্নগুলো দেখলে একটা ধারণা পেয়ে যাবে। আমি আজকে দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। আমাদের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা মানে আমরা যারা ভোগ করি তারাই হচ্ছে ভোক্তা, আর উৎপাদক যে উৎপাদন করে। তাহলে এক্ষেত্রে আমাদের মূল আলোচনা বিষয়বস্তুটা হচ্ছে ভোক্তা এবং উৎপাদকের আচরণ। ভোক্তার আচরণটা কিরকম হয়, উৎপাদকের আচরণটা কিরকম হয়, এটার উপর ভিত্তি করে আমাদের বিভিন্ন টপিকগুলো আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করবো। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে উপযোগ, অর্থাৎ উপযোগ সংক্রান্ত যা কিছু আছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। কারণ উপযোগ শব্দটা কি, ইউটিলিটি শব্দটার অর্থটা কি, উপযোগটা কি জিনিস দেখো। উপযোগ বলতে কোনো দ্রব্য ও সেবার ওই বিশেষ গুণকে বোঝায়। উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবার ওই বিশেষ গুণকে বোঝায় যা দ্বারা মানুষের বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। বিশেষ অভাব মেটানো সম্ভব হয়। যেমন ধর একটা কলম, আমি কলমটা দিয়ে লিখতে পারছি, তাহলে এই কলমটা থেকে আমি কি পাচ্ছি, একটা অভাব আমার পূরণ হচ্ছে। কোন ধরনের অভাব, আমার লেখার প্রয়োজন আছে, আমি লিখতে পারছি, তাহলে আমি লেখাটাই হচ্ছে কলম থেকে আমার পাওয়া উপযোগ। যেমন ধরো তোমাদের ক্ষেত্রে সেম, তোমরা কলম দিয়ে খাতায় লিখছো, তাহলে কলম থেকে যে লেখাটা লিখছো তোমরা, সেটাই হচ্ছে কলমের উপযোগ। খাতার উপর লিখতে পারছো, ওটা তোমার উপকারে আসছে, সেটাই হচ্ছে উপযোগ। ওই খাতা থেকে তুমি পাচ্ছ কি, উপযোগ। তোমার খিদা লেগেছে, তুমি কিছু একটা খেয়েছো, তাহলে সেটাই হবে ওই খাবারের উপযোগ। একইভাবে আমরা প্রত্যেকটা জিনিস থেকে, প্রত্যেকটা দ্রব্য থেকে, প্রত্যেকটা সেবা থেকে আমরা যে পরিমাণ কি পাই, সুযোগ সুবিধা পাই, সেটাই হচ্ছে আমাদের উপযোগ, সেটাকে বলা হয় উপযোগ। আবার এই উপযোগকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। যে সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি তার উপর ভিত্তি করে উপযোগকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমি এখানে 6টা ভাগে দেখাচ্ছি। এই 6টা শ্রেণী বিভাগ করা যায় উপযোগের। এর মধ্যে আছে দেখো, রূপগত উপযোগ। রূপ আমরা তো জানি বিভিন্ন রূপ। রূপগত উপযোগ এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করার মাধ্যমে আমরা যে উপযোগটা পাই, পরিবর্তন করার মাধ্যমে। যেমন গাছকে কেটে কাঠ বানানো হয়, কাঠ থেকে ফার্নিচার হয়, তাহলে গাছটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারছি না, তার রূপটা পরিবর্তন করতে হচ্ছে। গাছটাকে কেটে আগে কাঠ বানানো হচ্ছে, কাঠ থেকে আবার সেটাকে ফার্নিচার বানানো হচ্ছে, সেটা হচ্ছে কি রূপগত উপযোগ, কাঠ থেকে ফার্নিচার। অর্থাৎ এটার একটা উপযোগ পাচ্ছি, আমরা কি পাচ্ছি, সেবা পাচ্ছি, এটা একটা সুযোগ সুবিধা পাচ্ছি, এটাই হচ্ছে রূপগত উপযোগ। এরপর হচ্ছে স্থানগত উপযোগ। স্থান, এক স্থান থেকে অন্য স্থানে। যেমন ধরো সিলেটে চা খুব ভালো হয়, সিলেটে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় এবং ওখানে চায়ের উৎপাদন সবচেয়ে ভালো হয়। ওই চা সারা দেশে কি করা হয়, ওখান থেকে সাপ্লাই দেওয়া হয়, পাঠিয়ে দেওয়া হয় ব্যবহারের জন্য। তাহলে ওই উপযোগটা আমরা কিভাবে পাচ্ছি, এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর মাধ্যমে। শুধুমাত্র চা না, বিভিন্ন ধরনের শাকসবজি এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। এটাই হচ্ছে স্থানগত উপযোগ। এরপর হচ্ছে সময় এবং কালগত উপযোগ। যেমন কিছু কিছু জিনিস আছে যেটা সবসময় পাওয়া যায় না, ঠিক আছে। যেমন টমেটো, এখন শীতকাল আমরা দেখবো অ্যাভেলেবল শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু গ্রীষ্মকালে বা গরমকালে বা অন্যান্য ঋতুতে এই ধরনের সবজিগুলো কিন্তু পাওয়া যায় না। এখন এই শীতকালে অ্যাভেলেবল থাকার কারণে এখন দামটা কম থাকে, কিন্তু পরবর্তীতে যখন সেটা বিক্রয় করতে যায় তখন এগুলোর দামটাও কি হয়ে যায়, বেড়ে যায়। তাহলে সময়ের প্রেক্ষিতে দামেরও পরিবর্তন হচ্ছে, আমরা ওখান থেকে দ্রব্য যে সুযোগ সুবিধাও পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে সময় এবং কালগত উপযোগ। এরপর হচ্ছে সেবাগত উপযোগ, যেখান থেকে আমরা সরাসরি কি পেয়ে থাকি, সেবা পেয়ে থাকি। যেমন শিক্ষক আমাদেরকে কি দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, সেটা আমরা কি ধরতে পারছি না, নিতে পারছি না, কিন্তু ওখান থেকে আমাদের একটা সুযোগ সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। অথবা ডাক্তার কোনো একজন রোগীকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলছে,
তাহলে সেই ডাক্তার থেকে আমরা কি পাচ্ছি? সেবা পাচ্ছি। সে ডাক্তার আমাদেরকে কি দিচ্ছে? সেবা দিচ্ছে। সেটা হচ্ছে সেবাগত উপযোগ। সেটা হতে পারে ডাক্তার, সেটা হতে পারে নার্স। যেমন একজন গায়ক, সে গান শোনাচ্ছে আমাদেরকে, ওই গান শুনে আমরা কি পাচ্ছি? মনে একটা মানসিক শান্তি পাচ্ছি, সেটাও কিন্তু একটা উপযোগ। তাহলে এ ধরনের উপযোগগুলোকে বলা হয় সেবাগত উপযোগ। এরপর আছে সত্যগত উপযোগ। সবার কাছে সবকিছুর মূল্যায়ন কিন্তু সবসময় সমান হয় না। এক একজনের কাছে এক এক ধরনের জিনিসের মূল্যায়ন কিন্তু এক এক রকমের হয়। যাদের নিজেদের গাড়ি আছে তাদের উপযোগটা একরকম, সে নিজের গাড়িটা ব্যবহার করা এক ধরনের উপযোগ পায়। যার নাই তার কাছে হয়তো ওই গাড়ির উপযোগিতা কম থাকতে পারে, যার কারণে সত্যগত উপযোগের সৃষ্টি হয় এক একজনের কাছে এক এক রকমের। এরপর আছে জ্ঞানগত উপযোগ। কার কতটুকু জ্ঞান আছে, কে কতটুকু জ্ঞান ব্যবহার করতে পারছে, বা কোন জায়গা থেকে আমরা জ্ঞানটা পাচ্ছি। যেমন বইপত্র, তোমরা বইগুলা পড়ে ওখান থেকে কি শিখতে পারছো? তোমাদের যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা আছে সেটাও পাচ্ছ, তার পাশাপাশি তোমরা অনেক কিছু শিখতে পারছো বই থেকে। সেটা হচ্ছে জ্ঞানগত উপযোগ, সেটা বই থেকে শুনতে পারছো। তোমরা এই যে এখন অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন থেকে শিখতে পারছো, বা টিভি থেকে নিউজ দেখে, বা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে বিভিন্ন ধরনের বিষয়ে তোমরা জানতে পারছো, বিভিন্ন ধরনের বিষয়গুলি সম্পর্কে তোমরা অবগত হতে পারছো। এটাকে বলা হয় জ্ঞানগত উপযোগ। এরপর আমরা আসি উপযোগের ধারণা। উপযোগের ধারণাটা কিরকম হতে পারে? অর্থাৎ আমরা পড়েছি উপযোগ কি, উপযোগের শ্রেণী বিভাগ। এখন এই উপযোগের ধারণাটা কয় ভাগে ব্যাখ্যা করা যায়? উপযোগের ধারণাকে কয় ভাগে ব্যাখ্যা করা যায়? উপযোগের ধারণাকে 4 ভাগে ভাগ করা যায়। সরি, 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উপযোগের ধারণাকে 3 ভাগে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে প্রাথমিক উপযোগ, আর একটা হচ্ছে প্রান্তিক উপযোগ, আর একটা হচ্ছে মোট উপযোগ। এতক্ষণ আমরা শ্রেণী বিভাগটা দেখেছি, এখন ধারণাটা আমরা ব্যাখ্যা করব যে এই উপযোগটা কিভাবে ব্যাখ্যা করা যায়। এর মধ্যে আমরা শুরুতে দেখছি প্রাথমিক উপযোগ। এই যে আমি বলেছি কোন একটা জিনিস ব্যবহারের ফলে আমরা কি পাই? একটা সুযোগ সুবিধা পাই। যে সুযোগ সুবিধাটা পেয়ে থাকি সেটাই হচ্ছে কি? উপযোগ। তাহলে প্রাথমিক উপযোগটা কি? যেমন ধর আমি একটা উদাহরণ দেই, তোমার খুব খিদে লেগেছে, তুমি একটা আপেল নিয়েছো খেতে, তাহলে ওই আপেল খাওয়ার পরে তোমার খিদাটা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে তুমি আপেলটা খাওয়ার সাথে সাথে যে খিদাটা মিটে গেল, তুমি একটু উপকার পেয়েছো, তুমি খুশি হয়েছো, তোমার খিদাটা কি হয়ে গেছে? চলে গেছে। তাহলে যে উপযোগটা পেয়েছো শুরুতে, আপেলটা খাওয়ার সাথে সাথে যে উপযোগটা পেয়েছো সেটাকে বলা হচ্ছে প্রাথমিক উপযোগ। এরপর আসি প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগটা কি? এই যে আমাদের একটা আপেল খাওয়ার পরে তোমার খিদাটা রয়ে গেল, তোমার আরো কিসের দরকার আছে? আরো খাওয়ার দরকার আছে। কিছুটা কমেছে খিদা, কিন্তু তোমার খিদা আরো রয়ে গেছে, তাহলে তুমি আরো একটা আপেল নিয়েছো। তাহলে এই যে একটা আপেল খাওয়ার পরে তুমি আরেকটা আপেল নিয়েছো খেতে, তাহলে এর মাঝখানে যে পার্থক্যটা, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে। আমি একটু খাচ্ছি, আমার খিদা একটু কমছে, আমি আরেকটু খাচ্ছি, আমার খিদা আরেকটু কমছে, আমি আরেকটু খাচ্ছি, আমার খিদা আরেকটু কমছে। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে মোট উপযোগী যে পরিবর্তনটা হয় সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক শব্দটা কিন্তু তোমরা এখানে শুরু করেছো, এটা একেবারেই পুরা বইয়ের সর্বশেষ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের কাজে আসবে। তো মার্জিনাল শব্দটা, মার্জিনাল এক্ষেত্রে যেহেতু এটা আমরা উপযোগ পড়ছি, তাহলে এটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। ঠিক আছে, মার্জিনাল শব্দটা কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রেই লাগবে। তাহলে আমরা লিখছি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের ফলে আমাদের মোট উপযোগের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন, উপযোগের ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে প্রান্তিক উপযোগ। এর পাশে মোট উপযোগ। এই যে আমি একটা আপেল খেয়ে খিদাটা কমেছে, কিন্তু আমার খিদাটা পুরোপুরি কি হয়নি? শেষ হয়নি। তাহলে আমার খিদা রয়ে গেছে। ঠিক
ঠিক আছে। এরপর আমি আরেকটা আপেল খেয়েছি, আমার কি হয়েছে, খিদাটা কিছুটা কমেছে হয়তো, কিন্তু আমার আরো একটা আপেল খাওয়ার দরকার আছে। তাহলে একটা আপেল খেয়ে উপযোগ পেয়েছি একবার, এরপর আবার আরেকটা আপেল খেয়ে উপযোগ পেয়েছি আমি আরো একবার, এরপর আরো একটা আপেল খেয়েছি আমি উপযোগ পেয়েছি। তাহলে তিনটা আপেল খাওয়ার পর আমি যে উপযোগটা পেয়েছি, ওই তিনটা উপযোগের যোগফলই হচ্ছে মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি। তাহলে আমরা কি দেখছি যে মোট উপযোগ তিনবারের এই দুইয়ের পার্থক্য যেটা, সেটাই হচ্ছে প্রান্তিক। আর শুরুতে যেটা অর্থাৎ প্রথম অংশ বুক করার পরে আমরা যে উপযোগটা পাই সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। আর প্রতি একক ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের ফলে যে উপযোগটা পাচ্ছি সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। আর সবগুলা একক পরিবর্তনের ফলে আমরা যে উপযোগটা পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা একক ভোগের ফলে মোট উপযোগে যে পরিবর্তন হয়, অর্থাৎ যে পরিবর্তনটা পায় সবকিছু মিলিয়ে যেটা পেয়ে যায় সেটা হচ্ছে কি মোট উপযোগ। তাহলে আমরা এক্ষেত্রে আরেকটা বিষয় দেখতে পাই, প্রান্তিক উপযোগকে কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রান্তিক উপযোগকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য। ধনাত্মক উপযোগ যখন আমরা খাওয়ার পরে ওই যে খাওয়ার ইচ্ছেটা থাকে, যখন আমরা ভোগ করছি, খাচ্ছি, খাওয়ার পর আমার আরো খাওয়ার ইচ্ছা আছে, তখন আমরা খেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে কি ধনাত্মক উপযোগ। শূন্য উপযোগ, আমি খাচ্ছি, একটা আপেল খেয়েছি, দুইটা আপেল খেয়েছি, আরেকটা আপেল খাওয়ার পর আমি কোনো স্বাদ পাচ্ছি না বা আমার কোনো কি নাই, খিদা নাই, তারপরও আমি খাচ্ছি, তাহলে এক্ষেত্রে উপযোগের পরিমাণটা হবে কি শূন্য। আর যদি খাওয়ার পরে আমার কি লাগে, খাওয়ার প্রতি অনীহা চলে আসে, আমি যেটা খাচ্ছি সেটা আবার ফেলেও দিচ্ছি, অর্থাৎ আমি খেতে পারছি না বরং আমি ওটা ফেলে দিচ্ছি, তাহলে সেটা হবে ঋণাত্মক উপযোগ। তাহলে এক্ষেত্রে আমরা মূল বিষয়বস্তুটা দেখছি প্রান্তিক উপযোগের সাথে কার সম্পর্ক, মোট উপযোগের সম্পর্ক। কার সম্পর্ক, মোট উপযোগের সম্পর্ক। আর এই উপযোগটা পরিমাপ করা যায় কিভাবে, এই যে আমি বলছি আমি প্রথম একক ভোগ করার পর উপযোগ পেয়েছি, দ্বিতীয় একক ভোগ করার পর উপযোগ পেয়েছি, তৃতীয় একক ভোগ করার পর উপযোগ পেয়েছি, কতটুকু উপযোগ আমি পেয়েছি সেটা আমরা কিভাবে পাবো, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, অর্থাৎ দুভাবে পাওয়া যায়। মোট উপযোগ দুভাবে পরিমাপ করা যায়। একটা হচ্ছে কার্ডিনাল বা কার্ডিনাল, আর একটা হচ্ছে কি অর্ডিনাল। একটা হচ্ছে সংখ্যাবাচক, আর একটা হচ্ছে পর্যায়বাচক। একটা হচ্ছে সংখ্যাবাচক পরিমাপ, আর একটা হচ্ছে পর্যায়বাচক পরিমাপ। অর্থাৎ উপযোগকে দুভাবে পরিমাপ করা যায়, যে আমি কি পরিমাণ উপযোগ পাচ্ছি, আমার কতটুকু উপযোগ পাচ্ছি। সংখ্যাবাচক অর্থাৎ 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, এভাবেও কিন্তু উপযোগের পরিমাপ করা যায়। অর্থাৎ আমি 1 একক উপযোগ পাচ্ছি, 2 একক উপযোগ পাচ্ছি, 3 একক উপযোগ পাচ্ছি, 4 একক উপযোগ পাচ্ছি। আর পর্যায়বাচক, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। তাহলে দুইটা পদ্ধতি এক্ষেত্রে স্বীকৃত, আমরা আমাদের সুবিধা মতো আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি, যে আমরা কোন পরিমাপ, উপযোগের পরিমাপ করার জন্য আমরা কোনটা ব্যবহার করব সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমাদের উপর, আমরা কোনটা বেশি পছন্দ করতে পারছি। তাহলে উপযোগের পরিমাপকে দুভাগে ভাগ করা যায়, একটা সংখ্যাবাচক, সংখ্যার মাধ্যমে 1 2 3 4 5, আর পর্যায় প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, এভাবে করে আমরা কি করতে পারি, এটাকে পরিমাপ করতে পারি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্কটা কিরকম হয়, মোট উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, অথবা পার্থক্যটা কি।
পেয়েছি মোট উপযোগ হলো প্রতি একক ভোগের ফলে আমরা যে উপযোগটা পাচ্ছি, যে 1 একক 2 একক 3 একক 4 একক সব যোগ করার পরে আমরা যে উপযোগটা পাই সেটাকে বলা হচ্ছে মোট উপযোগ। আর এই মোট উপযোগের মধ্যে যে পার্থক্যটা আছে প্রতি একক পরিবর্তনের ফলে, ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। যেমন বলছি আমি মোট উপযোগ পেয়েছি 5 একক ভোগ করার ফলে মোট উপযোগ পেয়েছি 10 একক। আর এক্ষেত্রে প্রথম একক ভোগের পরে পেয়েছিলাম 2 একক উপযোগ, দ্বিতীয় এককের পরে পেয়েছিলাম 3 একক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ হবে 2 এবং 3 এর পার্থক্য। 2 এবং 3 এর পার্থক্য কত হয়? 1 একক। তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে কত? 1 একক। তাহলে এটা একটা সূচির মাধ্যমে আমরা দেখাতে পারি। তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। ওই সূচিতে খুব সুন্দর করে দেওয়া আছে যে প্রথম একক ভোগের ফলে মোট উপযোগ হয় 10, তখন প্রান্তিক উপযোগ হবে 0। যেহেতু এর আগে কোনো উপযোগ নাই, প্রান্তিক উপযোগ হবে 0 বা 10। এরপর মোট উপযোগ, দ্বিতীয় একক ভোগ করার পরে মোট উপযোগ হয়েছে 18 একক। এর ফলে প্রান্তিক উপযোগ হবে কত? 10 এর সাথে 18 এর পার্থক্য হচ্ছে কত? 8। প্রথম একক ভোগের ফলে পেয়েছি 10 একক, দ্বিতীয় একক ভোগের ফলে পেয়েছি 18 একক, তৃতীয় একক ভোগের পরে পেয়েছি 24 একক, চতুর্থ একক ভোগের ফলে 28 একক, পঞ্চম একক ভোগের ফলে 30 একক মোট উপযোগ। তাহলে এক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত কত হয়? শুরুতে প্রথম একক ভোগের ফলে প্রান্তিক একক হচ্ছে 10, দ্বিতীয় একক 18 এর সাথে 10 এর পার্থক্য 8, 24 এর সাথে 18 এর পার্থক্য 6, 18 এর সাথে 28 এর 24 এর পার্থক্য 4, 30 এর সাথে 2। তাহলে প্রান্তিক উপযোগ প্রতি একক অর্থাৎ প্রথম একক থেকে দ্বিতীয় এককে পরিবর্তন হয়েছে কত? 8। তাহলে প্রান্তিক উপযোগ হয়েছে 8। তৃতীয় এককের সাথে দ্বিতীয় এককের পার্থক্য কত? 18 থেকে 24 একক। অর্থাৎ তৃতীয় একক ভোগ করার ফলে আমি পেয়েছিলাম মোট উপযোগ পেয়েছি 24 একক। তাহলে প্রান্তিক উপযোগ কত হয়েছে? 6। ঠিক একইভাবে পঞ্চম এককে এসে মোট উপযোগ যখন 30 হয়েছে তখন প্রান্তিক উপযোগ হয়েছে কত? 2। ষষ্ঠ এককে এসেও প্রান্তিক মোট উপযোগ 30, অর্থাৎ আমার আর কোনো খিদা নাই, আমি খেলেও কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না। তাহলে এক্ষেত্রে প্রান্তিক উপযোগ হচ্ছে কত? 0। প্রান্তিক উপযোগ কত? 0। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাচ্ছি? প্রান্তিক উপযোগ পাচ্ছি 0। এর পরবর্তীতে যদি আমরা ভোগ করি তাহলে কি কোনো উপযোগ পাবো? পাবো না। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? মোট উপযোগ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে প্রান্তিক উপযোগ আর কি হয় না, বাড়তে পারে না। প্রান্তিক উপযোগ কি হয়ে যায়? 0 হয়ে যায়। পরবর্তীতে যদি আমরা মোট উপযোগটা বাড়াতে যাই তখন প্রান্তিক উপযোগটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, মোট উপযোগ যখন সর্বোচ্চ হবে প্রান্তিক উপযোগ তখন কি হবে? 0 হবে। আর এর পরবর্তীতে মোট উপযোগ যদি বাড়তে থাকে তাহলে প্রান্তিক উপযোগটা কি হয়ে যাবে? অর্থাৎ মোট উপযোগ বাড়ানো সম্ভব হবে না। মোট উপযোগটা অতিরিক্ত ভোগের ফলে মোট উপযোগ কমতে থাকবে, প্রান্তিক উপযোগ কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। মোট উপযোগ কিন্তু কখনোই ঋণাত্মক হবে না। আরেকটা পার্থক্য সেটা হচ্ছে মোট উপযোগ কখনোই কি হয় না? ঋণাত্মক হয় না, কিন্তু প্রান্তিক উপযোগ কি হতে পারে? ঋণাত্মক হতে পারে। যার কারণে মোট উপযোগ রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। মোট উপযোগ রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে নিচের দিকে নামতে থাকবে, কিন্তু প্রান্তিক উপযোগ রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয়, 0 হয়, এরপরে ঋণাত্মক হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা সম্পর্কটা দেখেছি। মোট উপযোগটা কি, প্রান্তিক উপযোগটা কি, মোট উপযোগ থেকে কিভাবে প্রান্তিক উপযোগ পাওয়া যায়। মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন 0 হয়। মোট উপযোগ যদি এরপরে বাড়তে থাকে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। মোট উপযোগ রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়ে সর্বোচ্চ হয়ে আবার নিচের দিকে নামতে থাকে, কিন্তু সেটা কখনোই ঋণাত্মক হবে না, কিন্তু প্রান্তিক উপযোগ রেখাটা ঋণাত্মক হতে পারে। তাহলে আজকে আমরা কি কি বললাম? আজকে আমরা পড়েছি উপযোগ কি, উপযোগকে কয় ভাগে কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়, ওই শ্রেণী বিভাগগুলো আমরা পড়েছি। আর পড়েছি মোট উপযোগের ধারণা। তো মোট উপযোগকে 3টা ভাবে বিভক্ত করা যায়: প্রাথমিক, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। এরপর মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের
সম্পর্কটা বা পার্থক্যটা আমরা পড়েছি, মোট উপযোগ কিভাবে পরিমাপ করা যায়। তারপর যে প্রাথমিক ধারণাগুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা পরবর্তী যে টপিকগুলো আছে ওগুলো পড়তে তোমাদের কষ্ট হয়ে যাবে। আমি আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তোমরা একটু বাসায় পড়ে নিবে, পড়ে নিলে আশা করি তোমাদের সুবিধা হবে। আজকে এটুকু, ধন্যবাদ সবাইকে।